দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ১.৫ বছরেও কোনো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে পারেনি বিএসইসি। অনিয়মে চলা বাজারে আগ্রহী নয় বহুজাতিক কোম্পানিগুলো, বলছেন সংশ্লিষ্টরা। ডিসেম্বরের ৮ দিনে দেশের রেমিটেন্স এসেছে $1 বিলিয়ন বেশি। বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা আর ব্যাংকের প্রতি আস্থার ফল, মত বিশ্লেষকদের। আদায় হওয়া ভ্যাটের উল্লেখযোগ্য অংশ সরকারের কোষাগারে পৌঁছায় না, অভিযোগ অর্থ উপদেষ্টার। ভ্যাট আদায় প্রক্রিয়া সহজ করার তাগিদ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির ন্যায্য দাম ও মূল্যায়ন নিশ্চিত করা হবে। ১.৫ বছর ধরে এমন বার্তা দিল কোনো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিশ্লেষকরা বলছেন, অনিয়মে চলা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে আগ্রহী নয় বহুজাতিক কোম্পানিগুলো। এছাড়া বর্তমান কর হার ও তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া জটিল হয়েও আকর্ষণ কম। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। দেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ১ ডজন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার যোগ্য। এদের তালিকাভুক্ত করতে বিভিন্ন সময় কর ছাড় সহ নানাবিধ সুবিধা দিয়েছে সরকার। তারপরও গেল ১.৫ বছরে কোনো বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে পারেনি বর্তমান কমিশন। একই অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোরও। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরও এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়নি। যদিও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সহ একাধিক কোম্পানির সাথে বৈঠক করেছে বিএসইসি। বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অধিকাংশই দুর্বল মূলভিত্তির। সর্বসাকুল্যে বিনিয়োগযোগ্য কোম্পানির সংখ্যা ৩৫টির মতো। ভালো কোম্পানি তালিকাভুক্ত না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বাজারে আসবে না। বছরের পর বছর চলে যায়, কিন্তু মার্কেট আকর্ষণ করার জন্য দেশি বিদেশি বড় বিনিয়োগকারীকে আগ্রহী করার জন্য যে ধরনের স্টক পুঁজিবাজারের দরকার, সে ধরনের স্টক কিন্তু দৃশ্যমান না থাকার কারণে মানুষের মধ্যে, বিনিয়োগকারীদের মধ্যে এবং এখানে যারা লম্বা টাইম বিনিয়োগ করার মতো টাকা যাদের আছে, তারা কিন্তু দিনের পর দিন আগ্রহ হারিয়ে ফেলেন। কেন? কথার সাথে কাজের মিল না থাকার কারণে। দেশের স্বার্থেই সরকারি ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হবে, মত বিশ্লেষকদের। এই জন্য আগে ডিএসি ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনিয়ম বন্ধ করা জরুরি। একই সাথে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সহজ করা ও কর হার কমানোর পরামর্শ তাদের। প্রিমিয়াম চাওয়ার সময় বিরাট চাইলাম, ডিভিডেন্ড দেওয়ার সময় আমি সেই সনাতন পদ্ধতিতে দিলাম, তাহলে কিন্তু এটা বিজনেস মডেল হিসেবে কাজ করবে না। তাই আমি মনে করি প্রতিটা জায়গা থেকে একদিকে যেমন ভালো কোম্পানি এনে বাজারে গভীরতা বাড়ানো উচিত, অন্যদিকে তাদের প্রাইসটা যাতে ফেয়ার হয় সেটা, অন্যদিকে সব পক্ষ যাতে সুবিধা হয়, ট্রান্সপারেন্সি থাকে, তাহলেই হয়তো কিছু একটা হবে। বাট এই জিনিসগুলো একদম একসাথে বসে সবগুলো মিলে অনেক ক্ষেত্রে হয় না বলেই কিন্তু আমি দেখছি যে এগুলার দীর্ঘসূত্রিতা, আলাপের উপর আলাপ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিলম্ব হচ্ছে। বিএসইসি জানিয়েছে, নতুন বিধিমালায় আইপিও সংশ্লিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আধুনিকায়ন ও শক্তিশালী করা হয়েছে, যা আগ্রহী কোম্পানির ন্যায্য দাম ও মূল্যায়ন নিশ্চিত করবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে রেকর্ড $1 বিলিয়ন বেশি রেমিটেন্স, যা আগের বছর একই সময়ের তুলনায় 21% মতো বেশি। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রা বাজারের ধারাবাহিক স্থিতিশীলতা ও প্রবাসীদের আস্থা বাড়ায় বেড়েছে প্রবাহ। দুর্নীতি ও অর্থপাচার কমাও প্রবাসী আয় বাড়ার বড় কারণ বলে মত তাদের। দেশের বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে ৮ তারিখ পর্যন্ত দেশের প্রবাসীরা পাঠিয়েছেন $100 কোটি বেশি রেমিটেন্স, যেখানে 2024-এর ডিসেম্বরে এসেছিল $83 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে $17 কোটি বা 21.2%। যেটা আগে ছিল যে প্রচুর টাকা প্লান্ডার হয়ে যেত, মানি লন্ডারিং হচ্ছিল, সেই ডিমান্ডটা যেহেতু এখনো নাই, তো স্বাভাবিকভাবেই বাড়ছে। আর একটা যেটা হচ্ছে যে ডলার টাকা স্টেবল রেট আছে। অন্য সময় যেটা হয়েছিল যে আমার টাকা আগামী মাসে বাড়তে পারে বা 10 দিন পরে আবার বাড়তে পারে, একটা ছিল, এক্সপেকটেশন ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু মানুষ জানে যে মোটামুটি টাকা ডলার রেট স্টেবল হয়ে গেছে, এখন খুব একটা কম বেশি হবে না। সেই কারণে মানুষের এখন আগে যেমন হোল্ড করে রাখতো, সেই হোল্ডিং ইয়েটা নাই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 5 মাস 8 দিনে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত দেশে এসেছে
$4 কোটি। 2024-25 যা ছিল $1,196 কোটি। সেই হিসাবে গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছর রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 17.4%। আমার মনে হয় কনসিস্টেন্টলি আগামী সময়টাও আমরা এরকম 2 থেকে 2.2, 2.3 থেকে 2.5 বা $2.6 বিলিয়ন প্রতি মাসে আমরা পেতে থাকবো। আর যেহেতু একটা ব্যাপার হচ্ছে কি, মানুষ চাচ্ছে তো ডেফিনেটলি দেশের উন্নতি হোক, সো একটা পরিবর্তন যেহেতু এসছে, এই পরিবর্তনটা মানুষ খুব পজিটিভলি নিয়েছে। এবং আরেকটা যেটা হচ্ছে, মানুষের কিন্তু একটা ইনফ্লেশনের প্রেশারও কিন্তু আছে বাংলাদেশে। সো যে জিনিসটাকে আমি হয়তো 100 টাকা কিনতে পারতাম, সেটা কিন্তু আমাকে এখন 110 টাকা খরচ করতে হচ্ছে। সেটাও এখন একটা কারণ থাকতে পারে যে প্রবাসী যারা আছেন তাদের কাছ থেকে এখন যারা আমরা এখানে বাংলাদেশে থাকেন, তাদের ডিমান্ডটাও বেড়ে গেছে, যে পরিমাণ টাকা আগে পাঠালে হতো তার চেয়ে এখন বেশি পাঠাতে হচ্ছে। সেটাও একটা কারণ হতে পারে। সরকার যদি বৈধ পথে চালানো টাকা পাঠানোর ক্ষেত্রে যদি রেটের কম্পিটিটিভনেসটা ধরে রাখতে পারে এবং বৈধ পথে টাকা পাঠানোটা যদি লেস কাম্বারসাম হয় এবং সহজে যদি তাড়াতাড়ি প্রাপকের কাছে এটা পৌঁছায় যায়, এটাকে আরো যদি এফিসিয়েন্ট করতে পারে, তাহলে আমরা হয়তো এই ধারাটা ধরে রাখতে পারবো। তথ্য বলছে বর্তমানের প্রতি ডলারের দর 122 টাকা 27 পয়সা থেকে 122 টাকা 29 পয়সা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের আদায় হওয়া ভ্যাটের উল্লেখযোগ্য অংশ অনেক সময় সরকারের কোষাগারে পৌঁছায় না, এমন অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা। বুধবার রাজধানীর আগারগাঁয়ে ভ্যাট দিবসের আলোচনায় তিনি বলেন, ভ্যাট আহরণের প্রক্রিয়া জটিল হলে কারচুপির সুযোগ বাড়ে। এমন অবস্থায় ভ্যাট ট্যাক্স আদায়ের সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ দেন তিনি। রাষ্ট্র পরিচালনায় রাজস্ব আদায় করে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে, যার প্রায় 38% আসে ভ্যাট বাবদ। সেই অর্থেই কাজে লাগে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে। তবে অর্থনীতির আকার অনুযায়ী নিবন্ধিত ভ্যাটদাতা নেই দেশে। তথ্য বলছে, ছোট আর বড় মিলিয়ে দেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 1 কোটির বেশি, অথচ ভ্যাট প্রদান করে 6.5 লাখের মতো প্রতিষ্ঠান। ফলে আদায় হয় না কাঙ্ক্ষিত অর্থ। 2012 এবং 19-এর আইন যেটা আমরা বাস্তবায়ন করলাম, সেখানে ধারণা করা হয়েছিল যে আমরা বাই দিস টাইম সব ডিজিটাইজ করে ফেলবো, ফলে এখানে লিকেজ গুলো অনেক কম হবে। কিন্তু আমরা আসলে ডিজিটাইজেশনটা প্রপারলি করতে ব্যর্থ হয়েছি, ফলে ম্যানুয়াল সিস্টেমও বাধাগ্রস্ত হয়েছে, ডিজিটালটাও কাজ করেনি। এই দুটোর কম্বিনেশনের কারণে কিন্তু আমাদের ভ্যাটের একটা বড় ধাক্কা আমরা খেয়েছি। তথ্য বলছে, দেশে বর্তমানে কর জিডিপির অনুপাত 7.7%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। পাশের দেশ নেপালে কর জিডিপির অনুপাত 23.4%, ভারতে তা 20%। এজন্য ভ্যাট ট্যাক্স আদায়ের অস্বচ্ছতাকে দায়ী করেন অর্থ উপদেষ্টা। এ সময় বিদেশিদের কাছ থেকে ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। বলেন, আদায় হওয়া ভ্যাটের উল্লেখযোগ্য অংশই পৌঁছায় না সরকারের কোষাগারে। অত্যন্ত আমাদের জিডিপির তুলনায় ভ্যাট কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ পার্শ্ববর্তী দেশে ভারত দেখেন ভ্যাট কিন্তু অনেক, আরো অন্যান্য দেশের কথা তো আমি দিলাম। আর একটা জিনিস ভ্যাটের যেটা হয়, সিস্টেমটা যেটা সবাই বললেন, খুব সহজ যেন সিস্টেম হয় এবং ভ্যাটে যদি কোনো কারচুপি না হয়, এবং ভ্যাট যেহেতু আপনি বা আমি যদি ভ্যাট নিয়ে যদি সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাটটা অনেক সময় পৌঁছায় না। আয়কর দেওয়ার বিপরীতে করদাতা যেন সব ধরনের সেবা পায় তা নিশ্চিত করার আহ্বানও উঠে আসে আলোচনায়। মানুষ যাতে ঝামেলাহীনভাবে কর দিতে পারে, সেজন্য এনবিআরকে ডিজিটালাইজেশন করার তাগিদও দেওয়া হয়। বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে না পারলে ঋণ করে বাজেটের অর্থ যোগান দিতে হবে, এতে প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। আমরা যদি দেশের জন্য প্রপার রাজস্ব আদায় করতে না পারি, তাহলে দেশকে ক্রমাগতভাবে ঋণ করে করে বাজেট করতে হবে, এবং ডেফিনেটলি ঋণ পরিশোধ এবং সুদ পরিশোধের জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক বড় একটা চাপ পড়বে। এটাই হলো বাস্তবতা। ভ্যাট আদায় বাড়াতে আইন পরিবর্তন করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মিটিংয়ের পর আমানতকারীদের টাকা দেওয়া শুরু হবে। ইতোমধ্যে ব্যাংকটির এমডি নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আর ব্যাংকটির প্রাথমিক প্রক্রিয়া শেষ হলেই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা লেনদেন শুরু করতে পারবেন বলেও জানান চেয়ারম্যান।
জমজমাট মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে মীরকাদিম মৎস্য আড়ত। প্রতিদিন অন্তত 15টি জেলা থেকে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বিক্রি হয় 1 কোটি টাকারও বেশি মাছ। ভিড় বেশি হয় পদ্মাপাড়ের ইলিশ আড়তে। তবে সম্প্রতি ইলিশ সহ অন্যান্য দেশি মাছের দাম সেখানে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। মুন্সিগঞ্জ রিপোর্টার বাসিরউদ্দিন জুয়েলের পাঠানো তথ্যছবিতে টেক্সট রিপোর্ট। শীতের সকালে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে মীরকাদিমের ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। রূপালী ইলিশের স্বাদ নিতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়। পদ্মার পাশে হওয়ায় আশেপাশে ধরা পড়া ইলিশ সরাসরি এই আড়তেই আসে। তবে ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় দাম অনেক বেশি। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়, 1.5 কেজির উপরের ইলিশ 3300 থেকে 3500 টাকা, আর 200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজিতে। ইলিশ মাছ 1 কেজি 700 গ্রাম 3150 টাকা কেজি বেচছি। আপনি 500-600 গ্রামের মাছ 2200-2500 টাকা বেচা কিনা হয়। এছাড়াও আড়তে পাওয়া যায় নদীর চিতল, পাঙ্গাস, আইড়, রুই, কাতল সহ নানা জাতের দেশীয় মাছ। নদীর পাঙ্গাস ও বোয়াল বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 থেকে 1000 টাকা, রুই কাতলা 600 থেকে 700 টাকা, গলদা ও বাগড়া চিংড়ি 700, আইড় 1000 থেকে 1200 এবং দেশীয় শিং ও কই বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা কেজিতে। পাশাপাশি রয়েছে চাষের মাছ। মাছের দাম বেশি হয় পাইকার ও আড়তদারদের সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। এখানে সিন্ডিকেট, এখানে মনে করেন যারা ওই যে মাছ এখানে আড়তদাররা সিন্ডিকেট করে, এরা মনে করেন রাইকা মাছের দাম বাড়ায়। নদীতে অনেক পোয়া মাছ পড়ে, সেক্ষেত্রে মাছের দাম অনেক কম হওয়ার কথা ছিল এবং যারা মাছ ধরে জেলেরা দাম খুবই কম পায়। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন মাছের আমদানি নাই, শেষ। এক কথায় বাংলাদেশে পারি, আপনি যে কোনো সাধারণ জিনিসের দাম বাড়তি আপনি জিজ্ঞাসা করেন, দেশে মজুদ নাই। তবে আড়তদাররা বলছেন নদী, খাল, বিলের পানি দূষণ ও নাব্য সংকটে মাছের উৎপাদন কমে গেছে, ফলে আগের মতো দেশীয় মাছ আর পাওয়া যাচ্ছে না। এ কারণে দাম কিছুটা বেশি। এখন এখানে কোনো মাছই নেই, তার একটাই কারণ কেমিক্যাল ডাইং এর কেমিক্যাল নামতেছে, বজ্র নামতেছে, এগুলিতে মাছ শুয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বিষয় হচ্ছে যে নদী শাসন দরকার, নদী শাসনের কারণেও মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। মীরকাদিমের এই ঐতিহ্যবাহী মাছের আড়তকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে প্রায় 3000 পরিবার। মুন্সিগঞ্জ ছাড়াও আশেপাশের অন্তত 15টি জেলা থেকে মাছ নিয়ে আসেন জেলেরা। প্রতিদিন মাত্র 2 থেকে 3 ঘন্টায় বেচাকেনা হয় 1 কোটি টাকারও বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4941-এ। হাতবদল হয়েছে 533 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 114টির, কমেছে 227টির, আর অপরিবর্তিত আছে 53টির দর। 2026 সালে প্রাথমিক পাবলিক অফারিং বা আইপিও নিয়ে আসছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। এর মাধ্যমে $30 বিলিয়ন অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি, যা আইপিওর বাজারে রেকর্ড ব্রেকিং। এই আইপিও সফল হলে স্পেসএক্সের বাজার মূল্য দাঁড়াবে $1.5 ট্রিলিয়ন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 5, 4, 3 বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, তার মালিকানাধীন কোম্পানি স্পেসএক্স আমেরিকান মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ সেবা প্রদানকারী কোম্পানি। এর মূল লক্ষ্য মহাকাশ ভ্রমণকে সাশ্রয়ী করা ও মঙ্গলে মানব বসতি স্থাপন। এছাড়া স্পেসএক্স ফ্যালকন ও ড্রাগন রকেট এবং স্টারশিপের মতো মহাকাশযান তৈরি ও উৎক্ষেপণ করে থাকে। এবার স্পেসএক্স এর পরিসর বাড়ানোর জন্য আইপিওর মাধ্যমে $30 বিলিয়ন অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কোম্পানিটি, যা 2026 সালে তোলা হবে। এই আইপিও সফল হলে তা হবে বিশ্বের বৃহত্তম আইপিওগুলোর একটি, যা স্পেসএক্স এর বাজার মূল্যকে নিয়ে যাবে $1.5 ট্রিলিয়ন। এর আগে 2019 সালে সৌদি আরামকো $29.4 বিলিয়ন আইপিও আনে। আইপিওর প্রস্তুতি হিসাবে স্পেসএক্স ইতিমধ্যে তাদের অভ্যন্তরীণ শেয়ার বিক্রি করেছে। গত বছরেই কোম্পানিটি অভ্যন্তরীণ শেয়ার বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। স্পেসএক্সের এই বিশাল মূল্যায়নের নেপথ্যে রয়েছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। প্রত্যন্ত অঞ্চল সহ বিশ্বের দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে স্টারলিংক বর্তমানে প্রায় 60টিরও বেশি দেশে তাদের পরিষেবা বিস্তৃত করেছে।
বিশ্লেষকরা বলছেন 2025 সালের মধ্যে স্টারলিংকের বার্ষিক আয় $20 বিলিয়ন ছাড়িয়ে যাবে এবং আইপিওর আগে এর মূল্য $30 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। কোম্পানিটির মূল লক্ষ্য হলো স্যাটেলাইট থেকে পাওয়া এই আয়কে আরো বহুগুণ বৃদ্ধি করা। স্পেসএক্সের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং সামরিক ক্ষেত্রে ক্রমবর্ধমান ভূমিকা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষণীয়। তবে নিয়ন্ত্রক চ্যালেঞ্জ এবং মহাকাশ শিল্পের প্রতিযোগিতা উদ্বেগের কারণ হতে পারে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকু, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।